প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। ফিরে আসছি আজকের অনলাইন ক্লাসে। সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা এতক্ষণে বই, পুস্তক, খাতা এবং কলম সামনে নিয়ে বসছো। কোভিড-19-এর দ্বিতীয় পর্যায়ের ধাপ আস্তে আস্তে কমতে শুরু করছে। আমরা আশা করি আল্লাহর রহমতে অল্প দিনে হয়তো এই প্রভাব কমে যাবে। সরাসরি তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হবে, সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ শাহিনুজ্জামান, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মীর আব্দুল করিম কলেজ, মির্জানগর, মিরপুর, কুষ্টিয়া। আমার সেলফোন নাম্বার দেওয়া আছে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। ক্লাস সংক্রান্ত যে কোনো জটিলতায় তোমরা যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে যারা ক্লাসে সংযুক্ত হতে পারে নাই তাদেরকে শেয়ার করে দাও। আমার এই ক্লাসটা যশোর শিক্ষা বোর্ডের ক্লাসরুমে আমার ফেসবুক আইডিতে, কলেজের ফেসবুক পেজ মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়াতে ইউটিউবে যথারীতি আপলোড থাকে। সেখান থেকে তোমরা যে কোনো সময় ক্লাস ডাউনলোড করে দেখে নিতে পারো অথবা অনলাইনে থেকে দেখতে পারো। তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড 275, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আজকে ক্লাস করব। তৃতীয় অধ্যায় থেকে ইতিপূর্বে বেশ কয়েকটা ক্লাস করছি, আজকে আর একটা ক্লাস করব আমরা। আশা করি এতক্ষণে তোমরা তৃতীয় অধ্যায় বের করে সামনে নিয়ে আসছো। মনোযোগ সহকারে ক্লাসটা করলে আশা করি এ বিষয়ে সমস্যা থাকবে না। সমস্যা থাকলে জিজ্ঞাসা করা যাবে, ফোন করা যাবে, কমেন্ট বক্সে লেখা যাবে, মেসেঞ্জারে বলা যাবে। খুব সহজেই সে বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা স্ক্রিনে কিছু ছবি লক্ষ্য করছি, কিছু সংখ্যা দেওয়া আছে, এলোমেলোভাবে কিছু ছবির মতো দেওয়া আছে। তবে সেগুলো লক্ষ্য করলে তৃতীয় অধ্যায়ের কী পড়ব আমরা সে বিষয়টা হয়তো অনুমান করতে পারব। আরও কিছু ছবি লক্ষ্য করি আমরা, যে ছবিগুলো দেখে আমরা একটু অনুমান করার চেষ্টা করি যে আজকে আমরা কি শিখতে চাচ্ছি। বরাবরের মতো বলে রাখি, অনুমান করতে না পারলেও আমাদের খুব সমস্যা হবে না। আমরা আসলে ক্লাসে মনোযোগ দিলেই সমস্যার সমাধান হবে। প্রিয় শিক্ষার্থী, সংখ্যা পদ্ধতি ও প্রকারভেদ নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তোমরা সংখ্যা পদ্ধতি অংশ এবং সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ আছে সে অংশটা সামনে নিয়ে এখন বসতে পারো। আশা করি আজকে এই সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। এই বিষয়ের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো একেবারেই শিখে ফেলবো এরকম বিষয়গুলোর কথা বলি। সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানব, বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সমতুল্য ছক সম্পর্কে ধারণা লাভ করব। প্রিয় শিক্ষার্থী, আবারও শুরুতে মনে করে যাই যে এই আজকের ক্লাসে আমরা কী কী বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করব এবং শিখে ফেলব। সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানব, বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সমতুল্য ছক সম্পর্কে ধারণা লাভ করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসে সংযুক্ত থাকবে এবং সংযুক্ত থাকলে এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। সর্বপ্রথমে সংখ্যা পদ্ধতি সম্পর্কে বলি। নাম্বার সিস্টেম বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজেই সংখ্যা গণনা ও প্রকাশ করা যায়। তাহলে কি হলো, যে কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে, মৌলিক চিহ্ন যা একটার সাথে আরেকটার কোনো মিল নেই, বা অঙ্ক যাকে বলা হয় আসলে ডিজিট, সেটা ব্যবহার করে লেখা ও প্রকাশ করা হয়। যে চিহ্নগুলো সেগুলোকেই বলা হয় আসলে নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজেই সংখ্যা গণনা ও প্রকাশ করা যায়।
প্রকৃতপক্ষে সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশের একটি নির্দিষ্ট নিয়ম, যাতে নিচের বিষয়সমূহ থাকতে হবে। সংখ্যা পদ্ধতি বিভিন্ন রকমের হতে হবে, তবে যে রকমের সংখ্যা পদ্ধতি হোক না কেন, সেটা যদি সংখ্যা পদ্ধতি হতে হয়, সেক্ষেত্রে নিচের নিয়মগুলো, বিষয়গুলো তার ভিতরে অবশ্যই থাকতে হবে। প্রথমত, সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে প্রকাশের সুনির্দিষ্ট নিয়মাবলী থাকতে হবে। যে সেই পদ্ধতিতে কিছু প্রতীক থাকবে, যে প্রতীকগুলো দিয়ে খুব সহজেই প্রকাশ করা যেতে পারে, এরকম ব্যবস্থা থাকতে হবে। সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি নির্ণয় করাই সুনির্দিষ্ট নিয়মাবলী থাকতে হবে। যে সংখ্যা পদ্ধতি বলতে হলে তাকে অবশ্যই যোগ, বিয়োগ, গুণ, ভাগের প্রক্রিয়া তার ভিতরে থাকতে হবে। সংখ্যার বিভিন্ন রূপ, যেমন ভগ্নাংশ থাকতে হবে, ধনাত্মক সংখ্যা থাকতে পারে, ঋণাত্মক ইত্যাদি প্রকাশের সুনির্দিষ্ট বা পরিপূর্ণ নিয়মাবলী থাকতে হবে। আমি যে স্ক্রিনে 3টা নিয়মের কথা দেখাচ্ছি, এই নিয়মগুলো না থাকলে সেটাকে সংখ্যা পদ্ধতি বলা যাবে না। আবারও বলি, একটু মনে রাখতে হবে, এবং মনে না রাখলে আমরা আসলে সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে যে এমসিকিউ থেকে অথবা উদ্দীপক থেকে যে সমস্ত প্রশ্ন থাকবে, সে প্রশ্নগুলোর আমরা উত্তর করতে পারবো না। যার কারণে আমরা এই বিষয়গুলো খুব পরিপূর্ণভাবে বা সুন্দরভাবে হৃদয়ঙ্গম করতে হবে। তাহলে সংখ্যা হতে হলে তাকে প্রতীক থাকতে হবে, যে প্রতীকগুলো নির্দিষ্ট প্রতীক থাকতে হবে, প্রকাশের একটা দিক থাকতে হবে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার প্রক্রিয়া তার ভিতরে অবশ্যই থাকতে হবে। সংখ্যার বিভিন্ন রূপ, যেমন ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক প্রকাশের সুনির্দিষ্ট বা পরিপূর্ণ নিয়ম থাকতে হবে। এই কয়টা বিষয় থাকলে তখন সেটাকে আমরা বলতে পারবো যে এটা আসলে সংখ্যা পদ্ধতি। আর যদি না থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে সংখ্যা পদ্ধতি বলতে পারবো না। এর পরের কথাটা যদি একটু আগেও বলেছি, তারপরে আবারও মনে করে, ডিজিট বা অঙ্ক কী? ডিজিট বা অঙ্ক কী? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে ডিজিট। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হলো ডিজিট। বাইনারি সংখ্যা প্রকাশ করার জন্য 0 আর 1 ব্যবহার করা হয়। যেমন আমরা একটু আগে মনে হয় জেনেই ফেলছি, একটু জানি যে বাইনারি সংখ্যা প্রকাশ করতে গেলে 2টা চিহ্ন ব্যবহার করা হয়, যার একটার নাম হলো 0, একটার নাম হলো 1। উদাহরণ: 6, 2, 3, 4, 5। সংখ্যাটি 6, 2, 3, 4 ও 5 এই 5টি আলাদা অঙ্কের সমন্বয়ে গঠিত। যেমন আমরা খেয়াল করে দেখতে পারি যে এরকম আলাদা আলাদা প্রতীক বা আলাদা আলাদা চিহ্ন দিয়ে যে একটা সংখ্যা প্রকাশ করা হয়, এক একটা চিহ্নকে এক একটা অঙ্ক বা ডিজিট বলে। আমাদের হয়তো বুঝতে আর কষ্ট থাকলো না যে একটা অঙ্ক যদি এরকম হয় 7, সেক্ষেত্রে 7ই হলো একটা ডিজিট বা অঙ্ক। যদি 7, 1 হয়, সেক্ষেত্রে 7 একটা, 1 একটা, আলাদা আলাদা ডিজিট বা অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। সংখ্যা পদ্ধতির ভিত্তি কি? আবার যদি আমরা ইংরেজিতে বলি, সেক্ষেত্রে বেস কি? সংখ্যা পদ্ধতির বেস কি? একটু আগে আমরা আসলে ডিজিট বা অঙ্ক শিখে আসলাম, এখন বলি যে আসলে বেস কি। কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য কতগুলো মৌলিক অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়, তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। যে কয়টা, সেই কয়টাকে বলা হয় ওর বেস বা ভিত্তি। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি চিহ্ন ব্যবহার করা হয়। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। একইভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা 0 আর 1 দুইটা ব্যবহার করি, যার কারণে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ সংখ্যা বা ভিত সংখ্যা হলো 2। যেমন বেসিক 10 নাম্বার সিস্টেম, যেমন 1 ইন্টু 1 ইন্টু টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু হলো 1। তাহলে কি হলো, আমরা স্ক্রিনে লক্ষ্য করি যে প্রথমটাই বলা আছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 0। 10 কি? বেজ সংখ্যা। আর ভিত কি? 0। প্রথম 1টার ভিত ছিল 0,
আমরা শিখেই ফেলি, যদি কারোর পাওয়ার হয় 0 সেটার মান হয় হলো 1। তাহলে 1 আর 1 গুণ করলে হয় 1। দ্বিতীয় 1টা দেখি। দ্বিতীয় 1টা হলো, দ্বিতীয় 1টা আমরা লক্ষ্য 1 ইন্টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার 1। আমরা লক্ষ্য করি যে এই অবস্থানগত কারণে 0 তারপরে 1, যার কারণে এর পাওয়ার হলো 1। তাহলে 10 গুণ 1 ইজিক্যাল টু 10। তৃতীয় 1টা হলো, আমরা দেখি 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2, তার মানে 2 আর 10 আর 10 গুণ করলে হয় 100, 100-র সাথে 1 গুণ করলে হয় 100। তৃতীয়তে আমরা লক্ষ্য করে দেখি যে চতুর্থ অবস্থানে আছে, যার বেস সংখ্যা হলো 3। 3 হলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তার মানে সঙ্গত কারণে 1000। এভাবে আমাদের বিষয়গুলো লক্ষ্য করি, আমাদের দেওয়া আছে। আমরা সবগুলো অঙ্ক বা চিহ্নই হলো 1, তারপরে তার অবস্থানগত কারণে তার মান আলাদা হচ্ছে। আরেকটা কথা আসলে বিট। বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1 এই দুটি মৌলিক অঙ্ক বিট বলে। বাইনারি ডিজিট, বিটের পুরো কথাটা হলো আসলে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট বা বাইনারি। যে বাইনারি সংখ্যা পদ্ধতির দুইটা চিহ্ন আছে, একটা হলো 0 আর একটা হলো 1। 0 আর 1 এদের আলাদা আলাদা, এক একটাকে একটা বিট বলে। বিটের পুরো কথা হলো বাইনারি ডিজিট। আরেকটা কথা হলো আছে আমাদের বাইট। 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলে। যখন 8টা বিট আমরা স্ক্রিনে খেয়াল করি, দেখাতে চেষ্টা করছি যে 8টা এক জায়গায় গ্রুপ করে যখন হয় তখন সেটা হয় একটা শব্দ, একে বলা হয় একটা বাইট। আরেকটা কথা আছে, সেটা হলো শব্দ। এক বা একাধিক বিট বা বাইট নিয়ে গঠিত শব্দকে কম্পিউটার শব্দ বলে। যেমন 8টি বিট সমান 1 বাইট, অর 8 ক্যারেক্টার, আর 16 বিটস ইজিক্যাল টু 2 ক্যারেক্টার। আমরা স্ক্রিনে লক্ষ্য করি এবং এ ধরনের করে ওয়ার্ড বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারবে। তোমাদের টেক্সট বুকে এ ধরনের কথা দিয়ে, উদাহরণ দিয়ে লেখা আছে, সেগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, প্রয়োজনে আমার সাথে কথা বলবে। আশা করি কারো কষ্ট হওয়ার কথা নাই। স্থানীয় মান, সংখ্যাটির যে স্থানে অঙ্কটি বা প্রতীকটির অবস্থান তাকে স্থানীয় মান বলে। যেখানে অবস্থান করছেন সেই জায়গাটাকে, সেইটাকে বলা হয় তার স্থানীয় মান। ভিত্তি যত তার উপরে নির্ভর করে সংখ্যার ডান দিক থেকে বাম দিকে প্রতিটি স্থানীয় মানের যোগফলে একটি পূর্ণ সংখ্যা গঠিত হয়। যেমন আমরা লক্ষ্য করে দেখি, একটা উদাহরণ দিয়ে বোঝাতে আমি চেষ্টা করছি। 555 অথবা 555 দশমিক ভিত্তির একটি সংখ্যার স্থানীয় মান বিশ্লেষণ করে গঠন দেখানো হলো। এখানে ভিত্তি হলো 10, যেহেতু আমরা বলছি দশমিক সংখ্যা পদ্ধতি, পাশাপাশি 3টা 5 বসানো আছে, তার স্থানীয় মান কোনটার কত দশমিক সংখ্যা পদ্ধতি লক্ষ্য করে। কোনো সংখ্যা পদ্ধতিতে পরপর ছোট থেকে বড় স্থানীয় মানের মানকে ওই সংখ্যা পদ্ধতির বেজের 0 থেকে 1 ইত্যাদি করে গণা হয়। আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির বেজ সংখ্যা 10, যা হলো 0 থেকে 9 ইত্যাদি পাওয়ার সম্বলিত মান দিয়ে প্রকাশ করা হয়। আমরা লক্ষ্য করে দেখি, প্রথমে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2, যার কারণ 3টা 5 ছিল, 0, 1, 2, তার মানে 10 টু দি পাওয়ার 2 প্লাস 5। আবার কি, দ্বিতীয়টা 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0। তাহলে কি দাঁড়াচ্ছে আমরা লক্ষ্য করে দেখি, 10 আর 10 গুণ করলে হয়, প্রথমটা 10 আর 10 গুণ করলে হয় হলো 100। আমরা 5 ইন্টু 100 যোগ 5 ইন্টু 10 প্লাস 5 ইন্টু 1। কোনো কিছুর মান যদি 0 হয়, পাওয়ার যদি 0 হয়, সেক্ষেত্রে মান হয় 1, যার কারণে 1। তাহলে 500 যোগ 50 যোগ 5 ইজিক্যাল টু 555। যে কোনো সংখ্যার গঠন এভাবে তার ভিত্তির উপর নির্ভর করে। প্রথম 5-এর আমরা যদি
বাম দিক থেকে যাই, প্রথম 5-এর মান স্থানীয় মান হলো 500, দ্বিতীয়টার 50, তৃতীয়টার 5, তার মানে শতক, দশক এবং একক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। উপস্থাপন বা প্রকাশের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। আমরা বলছিলাম যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো, বা এই অধ্যায় থেকে, এই ক্লাস থেকে আমরা শিখে ফেলব। তাহলে উপস্থাপন বা প্রকাশের ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কথা মনে রাখতে হবে, আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর দেব, তখন পজিশনাল আর নন পজিশনাল ভুলে না যেন যায়। পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যাপক মৌলিক চিহ্ন বা বেস বা ভিত্তি বা উহার স্থানীয় মান থাকতে হয়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমরা এরকম পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। স্ক্রিনে আছে, তোমাদের টেক্সট বুকে আছে, আমরা হয়তো লক্ষ্য করব বিষয়গুলো। নন পজিশনাল যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো বেস বা ভিত এবং স্থানীয় মান থাকে না। এই পদ্ধতিতে গাণিতিক কাজ করা খুব জটিল, প্রাচীন হায়ারার্কিবল সংখ্যা পদ্ধতি। সঙ্গত কারণে আমরা বলতে পারি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না, আমরা ব্যবহার করব পজিশনাল সংখ্যা পদ্ধতি। প্রাচীনকালে যেটা ব্যবহার হতো সেটা ছিল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কিছু ছবি, সেই সময়ের কিছু ছবি দেখানো আছে স্ক্রিনে, আমরা সেরকম একটা উদাহরণ দিয়ে রাখছি। আমরা হয়তো এখন ব্যবহার করব না নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো 4 রকমের। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি চলে আসছি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো 4 রকমের। প্রথমত হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, কারণ এই পদ্ধতিতে 0 ও 1 মোট 2টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়। এই 2টি চিহ্ন দিয়েই যাবতীয় কাজ সমাধান করা হয়, যার কারণে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ সংখ্যা হলো 2, যা হলো 0 আর 1। দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, কারণ এই পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক অঙ্ক আছে। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির আর একটা নাম আছে, যেটার নাম হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ সংখ্যা হলো 10, কারণ এর ভিতরে চিহ্নগুলো, মৌলিক চিহ্নগুলো আছে 0 থেকে 9 পর্যন্ত, যার কারণে এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। তৃতীয়ত অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি বেজ হচ্ছে 8, কারণ এই পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি মৌলিক অঙ্ক আছে। তাহলে আমাদের দশমিক পদ্ধতির যে 0 থেকে 7 পর্যন্ত যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ সংখ্যা। এই অক্টাল পদ্ধতিতে 0 থেকে 7 এ দিয়েই আসলে যাবতীয় হিসাবের কাজ সমাধান করে বলে এটা আসলে অক্টাল সংখ্যা পদ্ধতি। আর অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ সংখ্যা হলো 8, যার ভিতরে আছে 0 থেকে 7 পর্যন্ত। চতুর্থত হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। চতুর্থত আছে হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16, কারণ এই পদ্ধতিতে মোট 16টি অঙ্ক, চিহ্ন বা অঙ্ক আছে। 0 থেকে 9 এই 10টি, এ থেকে এফ পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত। তার মানে এ হলো 11, বি হলো 12, সি হলো 13, ডি হলো 14, ই হলো 15 এবং এফ হলো 16। তাহলে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ সংখ্যা হলো 16, 0 থেকে 9 পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত। তাহলে আমরা দেখি যে বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সমতুল্য ছক। প্রথমে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি
দশমিক সংখ্যা পদ্ধতি আমরা দেখাচ্ছি হলো 16 পর্যন্ত। সমতুল্য করতে হলে যেহেতু হেক্সাডেসিমেলের বেজ আছে 16 পর্যন্ত, যার কারণে আসলে 16 পর্যন্ত দেখানো আছে। এরপরে পাশাপাশি যদি বাইনারি সংখ্যা আমরা লিখতে চাই, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে 2 সমান 10, 3 সমান 11, 4 সমান 100, 5 সমান 101, 6 সমান 110, 7 সমান 111। 111-র উপর 0 আর 1 দিয়ে পরের সংখ্যাটা লিখতে গেলেই লিখতে হবে হলো 1000। পরেরটা লিখতে গেলে 1001, 1010, 1011, তারপরে 10,000, এভাবেই কিন্তু আসলে দেওয়া আছে। অক্টাল সংখ্যা পদ্ধতি দেওয়া আছে। অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা লক্ষ্য করি, অক্টাল সংখ্যা পদ্ধতি বেজ সংখ্যা হলো 8টি, 0 থেকে 7, 7 পর্যন্ত যে 7, 8-এ যে কি হচ্ছে, 8-এ যে 10, মানে 0 থেকে 7 এর বাইরে অন্য কোনো চিহ্ন ব্যবহার করতে পারছে না অক্টাল, যার কারণে পরের সংখ্যাটা অবশ্যই 10, 11, 12, 13, 14, 15, 16, 17-র পরে আবার কিন্তু সে 20 নিয়ে আসছে, কারণ হলো সে 0 থেকে 7 এই চিহ্নের বাইরে আর কোনো চিহ্ন ব্যবহার করতে পারবে না, বিধায় আসলে সে কি করছে, যে পরের সংখ্যাটা আনতে যে সে অবশ্যই 0 আনতে হচ্ছে। আমরা লক্ষ্য করি আরেকটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যে 0 থেকে 9 পর্যন্ত একই নিয়মে নেওয়ার পরে যখন আমরা আসলে 10 লিখতে যাচ্ছি, তখন আসলে এ, বি, সি, ডি, ই, এফ, আমরা এভাবে কিন্তু আসলে সংখ্যা পদ্ধতির ব্যবহার সমতুল্য ছক দেখাতে চেষ্টা করলাম। আশা করি ক্লাস তোমাদের কাছে বোঝার জন্য কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু বলা যাবে। ক্লাসে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো তোমরা অবশ্যই লিখিত আকারে রেখে অনলাইনে কথা বলতে পারো, মেসেঞ্জারে অথবা সরাসরি সেলফোন নাম্বারে, অথবা কমেন্ট বক্সে লিখলেও আমি সেটা রিপ্লাই দিতে পারি, অথবা মেসেঞ্জারে কথা বলতে পারি। আমরা ক্লাসিফিকেশন অফ সংখ্যা পদ্ধতিতে যে কি বলছিলাম একটু মনে করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের এই বিষয়গুলো অবশ্যই সৃজনশীল সংখ্যা পদ্ধতি শিক্ষা পদ্ধতিতে লাগবে। যে উপস্থাপন বা প্রকাশ ভিত্তি করে দুই রকমের, একটা হলো পজিশনাল, একটা হলো নন পজিশনাল। এখন নন পজিশনাল ব্যবহার করা হয় না বললেই চলে, পজিশনাল নিয়ে আমাদের ক্লাস। পজিশনালের কিছু উদাহরণ এই সিস্টেমে দেখানো আছে, যে 3, 2, 9, 3-এর স্থানীয় মান কত, 3 × 10⁻0, 1, 2, তাহলে ওর মান হয় 300, আর পরেরটা 2-র মান 20, এবং শেষেরটা 9-এর মান হলো 9, একক, দশক এবং শতক। আমরা একইভাবে বলছিলাম নন পজিশনাল এখন আর ব্যবহার করা হয় না বললেই চলে। এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের প্রয়োজন নেই। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কয় রকমের, 4 রকমের। একটা হলো বাইনারি, একটা হলো দশমিক বা ডেসিমেল, আরেকটা হলো অক্টাল, আরেকটা হলো হেক্সাডেসিমেল। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ সংখ্যা হলো 2টি, 0 আর 1। দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ সংখ্যা হলো 10টি, যা হলো 0 থেকে 9। আর হলো অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ সংখ্যা হলো 8টি, যার চিহ্নগুলো হলো 0 থেকে 8। দশমিক সংখ্যা পদ্ধতির যে 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করা হয় যে চিহ্নগুলো, সেই চিহ্নগুলোই ব্যবহার করা হয় অবশ্যই অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত, সর্বমোট 8টি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ সংখ্যা 16, 0 থেকে 9 এবং এ থেকে এ। একইভাবে আমরা সমতুল্য ছক দেখাচ্ছি, যে 16 পর্যন্ত দশমিক সংখ্যা, পাশাপাশি বাইনারি সংখ্যা কী হবে, পাশাপাশি অক্টাল সংখ্যা কী হবে, পাশাপাশি হেক্সাডেসিমাল সংখ্যা কী হবে। আশা করি এ সমস্ত বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি আসলে সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই সেলফোনে, কমেন্ট বক্সে, মেসেঞ্জারে, ইমেলে অথবা সরাসরি কথা বলে ক্লাসের সমস্যার সমাধান করতে পারবে। এতক্ষণে যে ক্লাস করলাম আমরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরও যদি বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে হবে। একটু চেষ্টা করি যে আসলে কতটুকু মনে রাখতে পারছো সে বিষয়টা একটু বলে দেখি, যে তোমরা আসলে কি মনে করতে পারছো। সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজেই সংখ্যা গণনা ও প্রকাশ করা যায় পর্যালোচনা করো।
যে এরকম করে তোমাদের মতামতটা দিতে বলা হচ্ছে, সংখ্যা পদ্ধতির সাহায্যে গণনা করা যায় কিভাবে, এই বিষয়গুলো। বাড়ির কাজ করতে হবে। আমরা বলছিলাম যে না, শুধু ক্লাস করলেই হবে না, শুধু ঘরে বসে থাকলেই হবে না, আমরা যেন পিছিয়ে না পড়ি, সেজন্য আমাদের অবশ্যই বাড়িতে কিছু কাজ করতে হবে। আমি বলছিলাম যে এই সাবজেক্ট বা এই বিষয়ের জন্য একটা খাতা আছে, টেক্সট বুক আছে, সেই খাতাতে প্রশ্ন তুলে রাখতে হবে এবং আজকের তারিখ দিয়ে লিখতে হবে। লেখার আগে ক্লাস যতবার খুশি ততবার দেখে নেব, যতবার খুশি আমরা ততবার বই পুস্তক দেখে নেব। যখন লিখব তখন কিন্তু আর দেখব না। ওই লেখাতে যদি ভুল হয় তাতেও দোষ নেই। আশা করি করোনার মহামারী কেটে যাওয়া শুরু হয়েছে, অল্প সময়ে তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হবে। সেই ক্লাস থেকে আমি এই হোমওয়ার্কটা নিয়ে সেটার মূল্যায়ন করব। কেউ এক বই দেখে লিখতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে আমি যে বলছি বই দেখে লিখব না, সুতরাং তারা আর বই দেখে লিখবে না। তাই তোমরা অবশ্যই বই না দেখেই লিখবে। ভুল ত্রুটি কিছু হতে পারে, তাতে দোষের কিছু নেই। যখন লিখবে তখন অবশ্যই আজকের তারিখ দিয়ে লিখবে। আজকে যে প্রশ্ন দেওয়া আছে, 2টা প্রশ্ন দেওয়া আছে, তোমরা ঝটপট খাতাতে তুলে নিতে হবে এবং আজকের তারিখ দিয়ে যখন লিখো লিখতে হবে। সংখ্যা পদ্ধতি কি, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বর্ণনা দাও। বাইনারি সংখ্যা পদ্ধতি কি, দশমিক পদ্ধতিতে স্থানীয় মান বলতে কি বোঝায়, একটি সারণীতে বাইনারি, দশমিক, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য আলোচনা করো। যে কথাগুলো ক্লাসে আলোচনা আজকে করা হয়েছে সেরকম করেই প্রশ্নটা করা আছে। আশা করি তোমাদের জন্য কষ্ট হওয়ার কথা নাই। এরপরেও কথা আছে, যতবার খুশি ক্লাস দেখে নেবে, যতবার খুশি বই পুস্তক খুলে দেখে নেবে, যখন লিখবে তখন আর দেখবে না। আমরা পরিস্থিতির শিকার, সারা বিশ্ব আজ পরিস্থিতির শিকার, যার কারণে তোমাদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা। আমি বলবো যে অনলাইনে ক্লাস করেও আসলে নিজেকে উপযোগী করে তুলে নেওয়া যায়, সেইটারই প্রমাণ করতে হবে তোমাদের। অবশ্যই পরীক্ষার উপযোগী করে গড়ে উঠতে হবে তোমাদেরকে। পরীক্ষা হবে, পরীক্ষার সময় যখন আসবে তখন আর দ্রুত বই খুলে কোনো কাজে আসবে না। যেহেতু আমরা সরাসরি ক্লাসে উপস্থিত হতে পারছি না বিশেষ পরিস্থিতি, বিশেষ মহামারীর কারণে, সুতরাং সেখানে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। আমাদের অবশ্যই বই পুস্তকের সাথে থাকতে হবে, আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের লিখতে হবে, আমাদের যুগ উপযোগী করে গড়ে উঠতে হবে। আমরা কখনোই যেন পিছিয়ে না থাকি, এই প্রত্যাশা রাখি সবার কাছে। আশা করি সবাই এই প্রত্যাশা রাখবে। মীর আব্দুল করিম কলেজের প্রতিটা বিষয়ের অনলাইন ক্লাস হয়, যেগুলোতে তোমরা অংশগ্রহণ করতে সময় মতো না পারো সেগুলো আমাদের কলেজের ফেসবুক পেজ মীর আব্দুল করিম কলেজ মিরপুর কুষ্টিয়াতে যথারীতি আপলোড থাকে। সেখান থেকে তোমরা যে কোনো সময় অনলাইনে দেখে নিতে পারো, ডাউনলোড করে রাখতে পারো এবং সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকদের সাথে কথা বলতে পারো যে কোনো সমস্যা নিয়ে। আশা করি তোমাদের এই ক্লাস ভালো লাগছে এবং বুঝতে পারছো। পরিস্থিতির কারণে, আবারও বলি, মহামারীর কারণে, বিশেষ পরিস্থিতির কারণে আমরা আজকে অনলাইনে ক্লাস করছি। সুতরাং আমরা বর্তমান সময় থেকে, বর্তমান যুগ থেকে পিছিয়ে থাকবো না, কারণ অনলাইনে ক্লাস করে অনেক কিছু সম্ভব, সেইটার প্রমাণ তোমাদেরকে করতে হবে। অনলাইনে ক্লাস করে ভালো রেজাল্ট করা সম্ভব, অনলাইনে ক্লাস করে অনেক দূর এগোনো সম্ভব। তাই তোমরা, যেমন ক্লাসরুমে ক্লাস হলে যেমন সুবিধা ছিল, কিছু অসুবিধাও ছিল, যে অনলাইনে যদি ক্লাস আছে বিধায় যখন খুশি তখন ক্লাসটা আবার দেখে নিতে পারো। কিন্তু যদি সরাসরি ক্লাসরুমে ক্লাস হতো, যে ক্লাসটা যখন হতো পরবর্তীতে কিন্তু সেই ক্লাসটা আর পেতে না। তাই বলবো যে শুধু অনলাইনে যে অসুবিধাই আছে তাও না, অনলাইনে সুবিধাও আছে। তারপরেও আশা করি এই মহামারী কেটে যাচ্ছে, কেটে যাবে, তোমাদের সাথে দেখা হবে, সশরীরে ক্লাস হবে, তখন বাকি সমস্যাটুকু সমাধান করে নেব। সুতরাং কেউ পিছিয়ে থাকবে না। এই যুগের ছেলে মেয়ে তোমরা, তোমাদেরকে প্রমাণ করতে হবে যে কোনো মহামারী আমরা মোকাবেলা করতে পারি, নিজেকে নিজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, নিজেকে প্রমাণ করতে পারি। আমরা আধুনিক যুগের ছেলে মেয়ে, আমরাও পারি। আজকের মতো সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। ক্লাসটা আপলোড আছে, তোমরা সেখান থেকে যে কোনো সময় দেখতে পারো। আজকের মতো
ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।